আজকের আলোচনাটা আমাদের রোজগার জীবনের একটা খুব দরকারি বিষয় নিয়ে, মানে আমাদের এই ডিজিটাল অভ্যাসগুলো। বেশ কিছু উৎস হাতে এসেছে, সেগুলো ঘেঁটেই আমরা বোঝার চেষ্টা করব একটা ব্যাপার যাকে ওই লেখাগুলোতে বলা হয়েছে ডিজিটাল বন্দি দশা। এই লেখাগুলো কিন্তু মানে শুধু পড়ে যাওয়ার মতো নয়, এগুলো আমাদের একটু গভীরে ভাবতে উস্কে দেয় আর কি, যেন আমরা শুধু ভেসে না যাই, নিজেরা কিছু করতে পারি। একদম ঠিক বলেছেন। এই উৎসগুলোর ভাষা বেশ সোজা সাপটা আর বেশ জোরদার। আজকে লক্ষ্য হলো এর ভেতরের মূল ভাবনাটা একটু ধরা, সমস্যাটা ঠিক কোথায়, মানে কিভাবে এটাকে দেখানো হয়েছে সেটা বোঝা, আর এখান থেকে বেরোনোর যে পথের কথা বলা হয়েছে সেটাও একটু খতিয়ে দেখা। আর আলোচনাটা শুরুই হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা উপমা দিয়ে, যেটা পুরো আলোচনার মানে সুরটা বেঁধে দেয়। চলুন সেখান থেকেই শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। ওই যে বানরের গল্পটা, তাই না? একটা পাত্রের সরু মুখের ভেতর হাত ঝুঁকিয়ে বাদাম মুঠো করে ধরে, আর ওই মুঠো করা হাতটা বের করতে পারে না, আটকে যায়। অথচ মুঠোটা খুলে দিলেই কিন্তু বেরিয়ে আসতে পারত। ঠিক এই গল্পটাই তো। হ্যাঁ, একদম। মানে বানরটা নিজের ওই আঁকড়ে ধরার জন্যই কিন্তু আটকা পড়ে যায়। এটা খুব চেনা একটা ছবি, তাই না? আর এটা শোনার পরে আমাদের ফোকাসটা যেন ঘুরে যায়। মানে দোষটা প্রযুক্তির ঘাড়ে না চাপিয়ে উৎসগুলো কিন্তু আঙ্গুল তুলছে আমাদের নিজেদের দিকে, আমাদের এই বিচার বুদ্ধির ব্যর্থতার দিকে আর কি। আমরা এই যে ছোট ছোট তাৎক্ষণিক পাওয়া, মানে ধরুন একটা লাইক বা নোটিফিকেশন, এগুলোকে আসল স্বাধীনতার চেয়ে বেশি দাম দিচ্ছি। আচ্ছা, এটা আসলে এক ধরনের মানে নিজের কাছে নিজের জবাবদিহিতার প্রশ্ন। তাহলে এই যে রূপক বাদামের কথা বলছেন, ডিজিটাল দুনিয়া এগুলো ঠিক কি? আমরা আসলে কি এমন আঁকড়ে ধরে আছি? উৎসগুলোতে এটা খুব পরিষ্কার করে বলা আছে, এগুলো হলো ক্ষণস্থায়ী পুরস্কার, মানে খুব অল্প সময়ের জন্য পাওয়া একটা তৃপ্তি। ক্ষণস্থায়ী পুরস্কার? হ্যাঁ, অনলাইনে পাওয়া ওই যে বৈধতার একটা অনুভূতি, খুব তাৎক্ষণিক কিন্তু একেবারেই অস্থায়ী। যেমন ধরুন লাইক, শেয়ার, কমেন্ট, বা ধরুন ওই যে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাওয়া, নতুন কিছু দেখার একটা নেশা। এগুলো শুধু আমাদের মনোযোগটা অন্যদিকে সরিয়ে দেয় তাই নয়, বরং ওই তাৎক্ষণিক আনন্দের যে চক্র সেটাকে আরও উস্কে দেয়, আরও মানে শক্তিশালী করে তোলে। বুঝলাম। কিন্তু এই যে দ্রুত আনন্দ পাওয়ার দৌড়, এই ডিজিটাল পাত্রে হাত আটকে রেখে আমরা আসলে কি হারাচ্ছি? এর আসল দামটা কি দিচ্ছি আমরা? উৎসগুলো বলছে এর সবচেয়ে বড় দাম হলো একটা অর্থপূর্ণ একটা গভীর জীবন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা। মানে সারাক্ষণ এই ভাষা ব্যস্ততায় ডুবে থেকে আমরা জীবনের যে গভীর দিকগুলো আছে, ধরুন পরিবারের সাথে মন খুলে কথা বলা, বা কোনো শখের পেছনে সময় দেওয়া, বা ধরুন প্রকৃতির কাছাকাছি যাওয়া, এগুলোর সাথে সংযোগ হারিয়ে ফেলছি। ঠিক। আর এই আঁকড়ে ধরে থাকা অবস্থাকে সরাসরি একটা বিশেষ নামের সাথে জোড়া হয়েছে, ডিজিটাল ডিপ্রেশন। তবে বানানটা একটু খেয়াল করার মতো, DEPRSSSION, মানে 4টে এস দিলে লেখা। 4টে এস? এটা তো বেশ অদ্ভুত শোনালো। এটা কি ইচ্ছে করে করা? এই ডিজিটাল ডিপ্রেশন, এটা কি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এটা কি ক্লিনিক্যাল ডিপ্রেশন, মানে ডাক্তাররা যা বলেন সেরকম কিছু, নাকি অন্য কিছু বোঝাতে চাইছে? হ্যাঁ, বানানটা যে ইচ্ছাকৃত সেটা মনে হয়। উৎসগুলো কিন্তু স্পষ্ট করে বলছে এটা কোনো ডাক্তারি পরিভাষা নয়, মানে এটা দিয়ে কোনো মানসিক রোগ বোঝানো হচ্ছে না। আচ্ছা। বরং এটা ডিজিটাল যুগে তৈরি হওয়া এক ধরনের মানে ব্যাপক মানসিক আর আবেগের ক্লান্তি বোঝাতে ব্যবহার করা হয়েছে। এই যে ক্রমাগত ডিজিটাল স্বীকৃতির পেছনে ছোটা আর বাস্তব জীবন থেকে একটু একটু করে দূরে সরে যাওয়া, এর ফলে যে ক্লান্তিটা আসে সেটাই। এর মূল লক্ষণটা হলো নিজের ওই ডিজিটাল লোভ বা আকর্ষণের কাছে নিজেকে কেমন যেন বন্দি মনে হওয়া। ডিভাইস থেকে দূরে থাকলে একরকম অস্বস্তি, আবার ধরুন স্ক্রল করার সময়ও ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগা। আমার তো মনে হয় এই 4টে এস ব্যবহার করে সম্ভবত এই অবস্থার তীব্রতা, চাপ মানে স্ট্রেস
আর ওই বিষণ্ণতার গভীরতা বোঝাতে চাওয়া হয়েছে। এটা সেই নিজের লোভের কাছে বন্দী হওয়ার ধারণাটাকেই আরও জোরদার করে আর কি। যদি আমরা জানিও যে এই পুরস্কারগুলো অল্প সময়ের, এর আসল দাম কম, তাহলেও এই মুঠো খুলে দেওয়া, এই ডিজিটাল বাদামগুলো ছেড়ে দেওয়া এত কঠিন লাগে কেন বলুন তো? কেন আমরা একটা ভালো অর্থপূর্ণ জীবনের বদলে এই সস্তা আনন্দটাকেই বেছে নিই? এখানেই তো ফাঁদটার আসল কৌশলটা লুকিয়ে আছে। উৎসগুলো বলছে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, এগুলোর ডিজাইনটা খুব সচেতনভাবে আমাদের কিছু মানসিক দুর্বলতা বা যাকে বলে কগনিটিভ বায়াস, সেগুলোকে কাজে লাগায়। কিভাবে? এই যে ক্ষণস্থায়ী পুরস্কারগুলো, লাইক, কমেন্ট বা ধরুন নতুন কিছু ফিডে আসা, এগুলো প্রায়শই আসে একটা অনিয়মিত ধরনের, মানে কখন কোনটা আসবে তার ঠিক নেই। এটাকে বলে ভ্যারিয়েবল রিইনফোর্সমেন্ট শিডিউল। ও আচ্ছা। অনেকটা স্লট মেশিনের মতো, বুঝলেন তো? আপনি জানেন না ঠিক কখন পরের জ্যাকপটটা আসবে, তাই বারবার চেষ্টা করে যান। এখানেও তাই, আমরা বারবার স্ক্রল করি বা চেক করি। এটা আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দেয় যে সে সবসময় পরের ওই ছোট প্রাপ্তিটার জন্য অপেক্ষা করতে থাকে। তার মানে এটা শুধু একটা সাধারণ বদভ্যাস নয়, এটা তার চেয়েও গভীরে প্রথিত। এটা যেন আমাদের স্নায়ুতন্ত্রে একটা প্রোগ্রাম ইনস্টল করে দেওয়ার মতো। অনেকটা সেরকমই বলতে পারেন। প্রযুক্তি নিজেই আমাদের ট্রেনিং দিচ্ছে ওই তাৎক্ষণিক, আগে থেকে না জানা পুরস্কারগুলোকে দীর্ঘমেয়াদী শান্তি বা তৃপ্তির চেয়ে বেশি মূল্য দিতে। নিশ্চয়তাটাই আমাদের মনোযোগ ধরে রাখার একটা বড় অস্ত্র হয়ে ওঠে। পুরো সিস্টেমটাই তৈরি করা হয়েছে আমাদের স্বাভাবিক কিছু প্রবণতাকে কাজে লাগানোর জন্য। যেমন ধরুন ওই যে বাদ পড়ে যাওয়ার ভয় বা ফোমো। ফোমো। আমরা স্ক্রল করতেই থাকি কারণ মনে হয় যেন খুব জরুরি কিছু ঘটে যাচ্ছে, যা আমাদের জানা দরকার, যা থেকে আমরা বাদ পড়ে যেতে পারি। অথচ একটু ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যায় এর ৯৯% হয়তো আমাদের জীবনের জন্য তেমন জরুরি নয়। এখানেই উৎসগুলো একটা খুব গুরুত্বপূর্ণ দিকে মোড় নিচ্ছে। তারা জোর দিয়ে বলছে যে এই অবস্থাটা বদলানোর ক্ষমতা আসলে কার হাতে। তাদের মতে মুক্তির চাবিকাঠি নাকি আমাদের হাতের কাছেই আছে। কোথায় সেটা? এটা সম্ভবত এই উৎসগুলোর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হয়তো সবচেয়ে চ্যালেঞ্জিং আইডিয়াটা। তারা খুব জোরের সাথে দাবি করছে যে মুক্তি পাওয়ার ক্ষমতাটা কোনো টেক কোম্পানির হাতে বা তাদের অ্যালগোরিদমের হাতে বন্দী নয়। তাই? হ্যাঁ, সরকার বা কোম্পানিগুলো কবে নিয়ম বদলাবে বা তাদের ব্যবসার ধরন পাল্টাবে তার জন্য অপেক্ষা করাটা অর্থহীন। মুক্তির চাবিকাঠিটা আছে এই মুহূর্তে, এখানে, আমাদের নিজেদের হাতে। এটা কিন্তু সচরাচর যা আলোচনা হয় তার থেকে একটু অন্যরকম শোনালো। সাধারণত তো অ্যালগোরিদমের প্রভাব বা কর্পোরেট সংস্থাগুলোর দায়িত্ব, এগুলোর উপর অনেক বেশি জোর দেওয়া হয়। নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেওয়ার ধারণাটা অবশ্যই শক্তিশালী, কিন্তু কেউ কেউ তো বলতেই পারেন যে ব্যাপারটাকে শুধু ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে দেখলে আমাদের আটকে রাখার জন্য যে বিশাল মনস্তাত্ত্বিক আর অর্থনৈতিক কলকবজা কাজ করছে, সেগুলোকে কি একটু ছোট করে দেখা হয়ে যায় না? উৎসগুলো কি এই সিস্টেম বা কাঠামোর দিকটা নিয়ে কিছু বলে, নাকি পুরোদায় ব্যক্তির ওপর? উৎসগুলো কিন্তু এই ব্যাপারে একদম একবজ্ঞা। তাদের পুরো ফোকাসটাই ব্যক্তির ওপর, পরিবর্তনের ওই ভেতরের প্রক্রিয়ার ওপর। তারা এটা অস্বীকার করছে না যে বাইরের পরিবেশটা কঠিন, চ্যালেঞ্জিং, অবশ্যই, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই পরিবেশে অংশ নেব কি না বা কিভাবে নেব, সে ফাইনাল সিদ্ধান্তটা ব্যক্তির। আচ্ছা। তাই মুক্তির জন্য প্রথম এবং প্রধান প্রয়োজন হলো একটা ভেতরের পদক্ষেপ। ওই ডিভাইস বা ডিজিটাল আকর্ষণের ওপর থেকে নিজের আঁকড়ে ধরা মুঠোটা আলগা করার জন্য একটিমাত্র সচেতন সিদ্ধান্ত নেওয়া, নিজের ইচ্ছা একটা ডিসিশন নেওয়া, এটাই হলো প্রথম ধাপ। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর জন্য তো বিরাট মনের জোর দরকার। এটা তো এমন নয় যে একটু একটু করে কমাবো। উৎসগুলো বলছে একেবারে আঁকড়ে ধরা বন্ধ করার একটা মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। একদম। চূড়ান্ত দাবিটাই হলো সাহস আর আত্মসচেতনতার। প্রথমে এটা চেনা যে কোন জিনিসগুলোকে আমরা খুব দামি মনে করছি, এই ডিজিটাল হিটগুলো, এই ক্ষণস্থায়ী স্বীকৃতি, এগুলোই আসলে আমাদের খাঁচার শিক হয়ে উঠছে না তো। উৎসগুলোতে একটা খুব জোরদার কথা বলা আছে। প্রকৃত স্বাধীনতা দাবি করে সেই জিনিসটা ছেড়ে দেওয়ার সাহস যা আমরা সবচেয়ে বেশি চাই বলে মনে করি। এর মানে হলো ওই তাৎক্ষণিক আরাম বা তৃপ্তির বদলে সক্রিয়ভাবে আরও গভীর, আরও আসল কিছু বেছে নেওয়ার সাহস দেখানো। এর হাতে
কিন্তু এই তত্ত্ব থেকে বাস্তবে আসার জন্য এই ডিজিটাল সুস্থতা অর্জনের পথে উৎসগুলো কি কোনো নির্দিষ্ট সাহায্য বা রিসোর্সের কথা বলছে? এই যে বিরাট ভেতরের পরিবর্তনের কথা বলা হলো, সেটাকে বাস্তবে রূপ দিতে তারা কিভাবে সাহায্য করার কথা বলছে? হ্যাঁ, তারা একটা নির্দিষ্ট শুরু করার জায়গার দিকে মনোযোগ টানছে। তাদের একটা বড় সিরিজ আছে ডিজিটাল ডিপ্রেশন নিয়ে। তারই একটা অংশ যার নাম দেওয়া হয়েছে অধ্যায় 0, জেগে উঠুন, মানে চ্যাপ্টার 0, ওয়েক আপ। চ্যাপ্টার 0। হ্যাঁ, উৎসগুলোর ভাষ্য অনুযায়ী এর উদ্দেশ্য হল এই বন্দিদশা থেকে জীবনকে আবার নিজের নিয়ন্ত্রণে আনার জন্য একটা প্র্যাকটিক্যাল গাইড হিসাবে কাজ করা। মানে কিভাবে ওই আঁকড়ে ধরা মুঠোটা খুলতে হয়, কিভাবে এই চক্রটা ভাঙতে হয়, তার পথ দেখানো। এই অধ্যায় 0তে ঠিক কী ধরনের পরামর্শ থাকতে পারে সে বিষয়ে কি উৎসগুলোতে আর কোনো ইঙ্গিত আছে? মানে ওই যে একটা সচেতন সিদ্ধান্তের কথা বলা হলো, সেটাকে একটা টেকসই অভ্যাসে পাল্টানোর জন্য প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল স্টেপস বা কৌশলগুলো কি হতে পারে? যদিও মূল জোরটা দেওয়া হয়েছে ওই ভেতরের সিদ্ধান্তটা আগে নেওয়ার ওপর, উৎসগুলো ইঙ্গিত দেয় যে এই রিসোর্স মানে অধ্যায় 0 সেটা করার জন্য দরকারি প্র্যাকটিক্যাল কাঠামোটা দেবে। যেমন ধরুন, হয়তো রোজকার রুটিনকে নতুন করে সাজানো, নোটিফিকেশন ম্যানেজ করার জন্য নির্দিষ্ট কিছু কৌশল, মানে সচেতনভাবে ঠিক করা যে কোন অ্যাপের বা কার নোটিফিকেশনগুলো আমার জীবনের লক্ষ্যের সাথে যায়, এবং হয়তো পুরনো কোনো শখ বা অফলাইনে মানুষের সাথে মেলামেশা, এগুলোর সাথে আবার সংযোগ তৈরি করার কৌশল। মূল আইডিয়াটা হলো প্রথমে ছেলে দেওয়ার সাহসটা জোগানো, তারপর যে ফাঁকা জায়গাটা তৈরি হলো সেখানে আরও ভালো কিছু দিয়ে ভরাট করার ডিসিপ্লিন তৈরি করা। আচ্ছা, এই উদ্যোগ বা এই বার্তাটা কি শুধু কোনো নির্দিষ্ট এলাকার জন্য, নাকি এর পরিধি আরও বড়? উৎসগুলো কি বলছে? না, অবশ্যই শুধু স্থানীয় নয়, এর লক্ষ্য বেশ বড়, মানে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য। উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে যে এই মূল লেখাটা মানে জেগে উঠুন অধ্যায়টা একটা নির্দিষ্ট চ্যানেলে 9টা ভাষায় পাওয়া যাচ্ছে। 9টা ভাষায়? হ্যাঁ, লক্ষ্যটাও খুব পরিষ্কার করে বলা আছে, বিশ্বজুড়ে সেই সব পরিবারের কাছে পৌঁছানো যারা এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আসল স্বাধীনতা অনুভব করতে চায়। এর মাধ্যমে ডিজিটাল বন্দিদশাকে একটা সম্ভাব্য গ্লোবাল সমস্যা হিসেবে তুলে ধরা হচ্ছে, যা বিশ্বজুড়ে ফ্যামিলি স্ট্রাকচারকে প্রভাবিত করছে। উৎসগুলোতে যে ফাইনাল লক্ষ্যের কথা বলা হয়েছে সেটা বেশ আশার কথা শোনায়, কেমন যেন একটা একসাথে চলার ডাক। হ্যাঁ, সেখানে একটা আহ্বান আছে, আসুন একসাথে বদলে যাই এবং আরও জীবন বাঁচাই। এই কথাটা কিন্তু ব্যক্তিগত মুক্তিকে একটা বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে দেখছে, মানে বিশ্বজুড়ে ভালো থাকার জন্য একটা মিলিত প্রচেষ্টা। ঠিক। এটা আমাদের ওই ফোনটা নামিয়ে রাখা বা অভ্যাস বদলানোর মতো ব্যক্তিগত কাজগুলোকে একটা বড় সবার যাত্রার সাথে যুক্ত করে আরও আসল, আরও অর্থপূর্ণ কিছু পুনরুদ্ধারের যাত্রা। আর যারা এ বিষয়ে আরও গভীরে যেতে আগ্রহী তাদের জন্য পরের পদক্ষেপগুলো তো উৎসগুলোতে পরিষ্কার করে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, যারা আরও জানতে চান বা এই যাত্রায় যুক্ত থাকতে চান তাদের জন্য সরাসরি পথ বাতলে দেওয়া হয়েছে। উৎসগুলো বলছে ডিজিটাল ডিপ্রেশন নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর দুটো নির্দিষ্ট ইউটিউব হ্যান্ডেল ফলো করতে, @vishwabhabida এবং @digital.depression। @vishwabhabida আর @digital.depression। হ্যাঁ, বলা হয়েছে সেখানে নাকি এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়া যাবে আর এই সিরিজ নিয়ে ভবিষ্যতে বই প্রকাশের আপডেটও দেওয়া হবে। এগুলো আসলে ওই প্রাথমিক সচেতন সিদ্ধান্ত নেওয়ার পর পথ চলার জন্য একটা সাপোর্ট সিস্টেম বা সহায়তার কাঠামো দেওয়ার চেষ্টা আর কি। তাহলে এই পুরো আলোচনার মূল নির্যাস সম্ভবত এটাই দাঁড়াচ্ছে যে ডিজিটাল বন্দিদশা থেকে প্রকৃত ডিজিটাল সুস্থতার দিকে যাওয়ার পথটা নির্ভর করছে ওই ছোট ছোট তাৎক্ষণিক ডিজিটাল পুরস্কারগুলোর ওপর থেকে নিজের মুঠোটা আলগা করার সাহসের ওপর। আর এর জন্য প্রয়োজন ওই জরুরি পছন্দটা করার সচেতনতা। হয়তো বারবার সেই পছন্দটা করতে হবে যতবার আমরা ডিভাইসটা হাতে নিই। এবং যদি ব্যাপারটাকে উৎসগুলোতে যেভাবে দেখানো হয়েছে সেই বড় ছবির সাথে মেলানো যায়, তবে এটা বেশ বৈপ্লবিক চিন্তায় বলতে হবে, তাই না? ঠিক। তারা বলতে চাইছে যে আসল বাধাটা কিন্তু প্রযুক্তি নিজে নয়, বরং আমাদের মন, আমাদের ভেতরে থাকা জিনিস আঁকড়ে ধরে রাখার প্রবণতা, ছেড়ে দিতে না পারার ওই মনস্তাত্ত্বিক বাধা। আমরা এমন জিনিস লাইক নোটিফিকেশন, স্ক্রোলিং আঁকড়ে ধরে থাকি যা আমরা মনে করি আমরা চাই বা আমাদের দরকার, কিন্তু যা আসলে আমাদের বেঁধে রাখছে। আচ্ছা, এর জন্য প্রয়োজন আমরা কিসে মূল্য দিচ্ছি,
বিশেষ করে আমাদের মনোযোগের মূল্য কোথায় দিচ্ছি সেটার একটা একেবারে গোড়া থেকে পুনঃমূল্যায়ন। এটা সত্যি একটা শক্তিশালী প্রশ্ন রেখে গেল, হয়তো কিছুটা অস্বস্তিকরও। উৎসগুলো তো ওই ক্ষণস্থায়ী পুরস্কারগুলোকে চিহ্নিত করেছে, লাইক নোটিফিকেশন, স্ক্রলিং। এবার প্রশ্ন হলো, জীবনের কোন অংশগুলো সত্যি অর্থপূর্ণ? আসল দীর্ঘস্থায়ী মূল্যের জিনিসগুলো কি হতে পারে? সেটা গভীর সম্পর্ক, সৃজনশীলতা, মনোযোগ, বা কেবলই একটু শান্তি? ওই ডিজিটাল বাদাম ছেড়ে দেওয়ার জন্য নিজের ইচ্ছায় নেওয়া একটা সিদ্ধান্তের সাহসটা না পেয়ে এই দামি জিনিসগুলোর কোন অংশটাকে আমরা এখন ঝুঁকির মুখে ফেলছি? ওই দ্রুত পাওয়ার সস্তা স্বীকৃতির জন্য আমরা আসলে কি বিসর্জন দিচ্ছি? এটা ভাবার মতো একটা বিষয়।